নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার উপস্থিত একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে। একদম বাচ্চা একটি মেয়ে, তার প্রেডিকশন করব। এখানে লুকোনো চুরোনোর কোনো কিছু নেই। আমার বিবাহিত জীবন কেমন হবে, বিবাহিত জীবনে অশান্তি বা কাজ পাচ্ছি না, এরকম কোনো ব্যাপার নয়। একদম বাচ্চা একটি মেয়ে, তার জীবনের যতটুকু প্রেডিকশন করা প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে আমি ততটুকুই প্রেডিকশন করব। সুতরাং এই মেয়েটিকে আমি তুলে ধরবো, এই মেয়েটির ছবিও আমি তুলে ধরবো। তার কারণ আমার মনে হয়েছে একে লুকিয়ে রাখার কোনো মানেই হয় না। যদিও এই যে অনলাইন প্রেডিকশন, এই প্রেডিকশনগুলি অত্যন্ত ব্যক্তিগত প্রেডিকশন, এবং তাই জন্য কারোর ক্রাইসিস নিয়ে কেউ যখন আমাকে প্রেডিকশন করতে বলেন, বা অনেক ক্ষেত্রে যারা প্রাপ্ত বয়স্ক বা বয়স্কা, আমি তাদের ব্যক্তিগত বিবরণ বা তাদের ছবি লুকিয়ে রাখি বলতে তাদের মানে পারমিশন নিয়েই। তার কারণ সেটা তো তাদের ব্যক্তিগত, সকলের সামনে তুলে না ধরাই ভালো। প্রফেশনাল এথিক্সের মধ্যে দিয়েই কিন্তু আমি তাই জন্য সেইগুলোকে গুপ্ত অবস্থায় রাখি। কিন্তু আমার মনে হয়েছে এই বাচ্চা মেয়েটিকে লুকিয়ে রাখার কোনো মানে নেই। একে যতই প্রকাশ করব তত সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির যে পাওয়ারটা, রিয়েলিস্টিক ইমপ্লিমেন্টেশনটা, সেটা কিন্তু মানুষ আরো ভালো করে বুঝতে পারবে। আজ এই প্রেডিকশনটি শুরুর আগে আমাকে আমার স্টুডেন্ট ছাড়া অন্য কেউ প্রশ্ন করলে তার তো আমি উত্তর দিই না। অনেকে অনেক প্রশ্ন করেছেন। আমার উপর বিশ্বাসের কারণেও হতে পারে আমার হাতে এখন প্রচুর অনলাইন প্রেডিকশন রয়েছে। আমি সেই প্রেডিকশন গুলো এক এক করে করব। আমি একটু বিজি রয়েছি, তাই জন্য এই প্রেডিকশনটি অনেকদিন আগেই করতে বলা হয়েছে, আমি সময় পাইনি। সুতরাং প্রচুর যে প্রশ্ন আপনাদের, সেই প্রশ্নের প্রত্যেকটির উত্তর আমি অবশ্যই দেব। যদিও এটা কিন্তু এই প্রেডিকশনটি আমি ফিজ নিয়ে করছি, সুতরাং আমি আমার মতন গল্প বলে দিলে আমার প্রেডিকশন আসল করলাম না, সেটা তো হয় না। আমি প্রেডিকশন করতে করতেই যতটুকু আপনাদের যে কৌতূহলী মনের প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব। আজকে আমি শুধু একটা প্রশ্নের উত্তর দেব, প্রশ্ন ঠিক নয়, কৌতূহলী মন দেব। এই কারণের জন্যই পুরোটাই কিন্তু অ্যাস্ট্রোলজি নির্ভর এই প্রশ্নটা। সবাই নানান ধরনের প্রশ্ন করছেন, সবাই তো আর অ্যাস্ট্রোলজিক্যাল প্রশ্ন করছেন না। আমার অত্যন্ত প্রিয় স্টুডেন্ট, অত্যন্ত শিক্ষিত এবং নিজের জায়গায় মারাত্মকভাবে সুপ্রতিষ্ঠিত। যদিও আজকের দিনে তিনি বয়স হয়েছে, কিন্তু মানে কি বলবো, অত্যন্ত উচ্চশিক্ষিত এবং অত্যন্ত গভীরতা রয়েছে, এক্সপেরিয়েন্স হোল্ডার যাকে বলা যেতে পারে, ডেপথ রয়েছে। উৎপল বাবুর একটি প্রশ্ন রয়েছে, আমার অত্যন্ত প্রিয় স্টুডেন্ট। বয়স্ক মানুষদের প্রশ্ন আমার এমনিতেই ভালো লাগে, কেননা তাদের প্রশ্নের মধ্যেও অনেক ডেপথ থাকে। উৎপল বাবু আমাকে একটা প্রশ্ন করেছিলেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হয়েছে। এই উত্তরটা আমি স্পেসিফিক ভাবে দেব বলেই ঠিক করেছিলাম, পরে দেখলাম যে না, আমি আজকের প্রেডিকশনের মধ্যে দিয়ে উত্তরটা খানিকটা আমি মানুষের মধ্যে তুলে ধরি, মানুষের কাছে তুলে ধরি। তিনি আমাকে বলেছেন যে হাত দেখা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। আপনি বুঝিয়েছেন যে হাতের যে রেখা, সেগুলো নার্ভের দ্বারা সৃষ্টি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। আপনি সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি কেন, সেটাও বুঝিয়েছেন যে অ্যাস্ট্রোলজিক্যাল যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন করার সময় সেই সংখ্যাতত্ত্বকে কাজে লাগে। ঘোড়া পদ্ধতি অ্যাস্ট্রোলজি নয় কেন, সেটাও আপনি বুঝিয়েছেন যে তার পেছনে কোনো যুক্তি নেই। যেই মানুষটা যখন আমার কাছে আসছে, সেই সময়ের যে টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ,
হ্যাঁ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এভরিথিং নিয়েই আর কি আপনি কখনোই সেটা সঠিক প্রেডিকশন হতে পারে না। একটা অ্যাজাম্পশনের উপর কখনো একটা মানুষের জীবনের প্রেডিকশন কখনো হতে পারে না, এইগুলো আপনি বলেছেন। কিন্তু তাহলে তো আরো অনেক জ্যোতিষ আছে, যেমন ধরনের সমুদ্র জ্যোতিষ, তারপরে নারী জ্যোতিষ। তাহলে এইগুলোকে কি বিশ্বাস করা যায়, বা এইগুলো কি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বা পিওর অ্যাস্ট্রোলজি? অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা করতে গেলে এইগুলোকে নিয়ে কি আলোচনা করা যায়? এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, উৎপল বাবু, আপনার মধ্যে দিয়েই আমি সকলের প্রশ্নের উত্তর দেব, যে একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, তিনি সমাজ সংস্কারক নয়, এবং যে কোনো ভাবে মেবি মে নট বির উপর তিনি কখনো দাঁড়িয়ে থাকেন না। যদিও পশ্চিমবঙ্গে বেশিরভাগ আজকালকার দিনের যারা অ্যাস্ট্রোলজার, সোশ্যাল মিডিয়ার দৌলতে তো এখন ঘরে ঘরে সবাই অ্যাস্ট্রোলজি শিখে গেছে। আমি সেই সমস্ত অ্যাস্ট্রোলজারদের কথা বলছি না, যারা রিয়েল অ্যাস্ট্রোলজার, তারা কিন্তু কখনো সমাজ সংস্কারক নয়, তারা কিন্তু প্রেডিক্টর। এবং একজন অ্যাস্ট্রোলজার কখনো কিন্তু আপনাকে পাইয়ে দেবার গল্প করবে না। আপনার যে সফলতা, আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যটার কাছে যাওয়ার জন্য, সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য পুরোটাই তো আপনার উপরই নির্ভর করছে, আপনিই করবেন। কিন্তু আপনার কোন কোন নেগেটিভিটির জন্য সেই জায়গাটাই আপনি হিট করতে পারছেন না, বা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন, বা আপনি যে লক্ষ্য নির্ধারণ করেছেন সেই লক্ষ্যটা কি আপনার, কেননা গ্রহের দ্বারা আমরা চালিত পরিচালিত হই, অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যান রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে আমার যে লক্ষ্যটা, আমি কালকে যদি বলি যে আমি প্রধানমন্ত্রী হতে চাই, আমার গ্রহ সাপোর্ট করছে তো? গ্রহ মানে কি বললাম, আমার যে থিঙ্কিং, সেটা শিক্ষা হতে পারে, আমার যে ইমপ্লিমেন্টেশন, আমার ব্যক্তিগত জীবনের চলন হতে পারে, অভিজ্ঞতা হতে পারে, এইগুলোকেই তো রিপ্রেজেন্ট করে আমাদের গ্রহ বা নক্ষত্রের জায়গা। তাহলে আমি যেটা হতে চাইছি, আমি অনেক সময় স্বপ্ন তো আমরা অনেক কিছুই দেখি, আমি হিরো হব, আমি প্রধানমন্ত্রী হব, মুখ্যমন্ত্রী হব, আমি এই হব, সেই হব, আমি বিরাট কোহলির মতন খেলোয়াড় হবো, আমরা অনেকেই স্বপ্ন দেখি। প্রথমত গ্রহগত সাপোর্টিভ জায়গাটা রয়েছে তো। আপনার জীবনে যদি কখনো মঙ্গল খারাপ থাকে, আপনি কখনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সেই জায়গাতেই যেতে পারবেন না, একটা চ্যালেঞ্জ কা সাথ বলে দেওয়া যায়। আপনার চন্দ্র যদি কখনো খারাপ থাকে, মনকে কনসেন্ট্রেটই আপনি করতে পারবেন না। আপনার বুধ যদি খারাপ থাকে, তাহলে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেনের মধ্যে দিয়ে আপনি কখনোই, আপনার থার্ড হাউস যদি কখনো নেগেটিভ বা বৃহস্পতি নেগেটিভ হয়ে যায়, কমিউনিকেশনের জায়গাটা নেগেটিভ হয়ে যাবে। একটি মেয়ে যতই আপনাকে ভালোবাসুক, আপনি যদি বলেন আই লাভ ইউ, আই লাভ ইউ, সে অটোমেটিকলি সেই ভালোবাসার প্রকাশটা বুঝতে পারবে না। তাহলে কমিউনিকেশনের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু বোঝাই যখন, যাতে প্রত্যেকটা মানুষ একদম যে ক অক্ষর গোমাংস থেকে শুরু করে যে মারাত্মক কোয়ালিফাইড, সবাই যেন বুঝতে পারে, সেরকম ভাবেই বোঝাই। সুতরাং সেই দিক দিয়ে যদি দেখা যায় যে একজন অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা অ্যাকচুয়ালি প্রেডিকশন নির্ভর, তাহলে সেক্ষেত্রে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বলতে আমি যেটা বলছি, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মানে কিন্তু আলাদা কোনো অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নয়, রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি যে সাবজেক্টের মধ্যে রয়েছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, আপনি যখন একজন অ্যাস্ট্রোলজার হিসেবে চেম্বারে বসে রয়েছেন, এবং যখন একটা মানুষ সেই দরজাটা খুলে ভেতরে ঢুকলো, প্রথমেই আপনার যেটা লাগছে অবজারভেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি মারাত্মক অনেস্ট, মুখ থেকে মিথ্যে বলতে পারেন না, কিন্তু তার নেগেটিভ জায়গা যখন আপনি দেখবেন, এইটা কিন্তু টেলিভিশনে যখন আপনি এবং আমারই স্টুডেন্ট কাম কন্যা অধ্যাপিকা, মনের যিনি অধ্যাপিকা, তার সাথে আলোচনা হয়েছিল, তখনও বলেছিলাম, প্রথমে তাকে যখন আমি আই কন্ট্যাক্ট করছি, তার বডি ল্যাঙ্গুয়েজটা যখন আমি দেখছি, তখন হুট করে সত্য কথাটা কিন্তু আমি বলে দিতে পারি না। তাহলে প্রথমে কিন্তু একটা অবজারভেশনের প্রয়োজন হয়। আমি আমার দিক দিয়ে বলছি, ডাক্তারেরা ডাক্তারের দিক দিয়ে বলবে, উকিলরা উকিলের দিক দিয়ে বলবে, শিক্ষকেরা শিক্ষকের দিক দিয়ে বলবে। কিন্তু একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রথমে কিন্তু কি করে, তাকে অবজার্ভ করে।
এবং এই অবজারভেশন পাওয়ারটা এই অবজারভেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই অবজারভেশনটা সবাই করতে পারবে না। অবজারভেশন এর জন্যই কিন্তু আপনাকে অভিজ্ঞতা লাগবে, এবং মানুষের সাথে আদান প্রদান যত বেশি পরিমাণে আপনি করবেন তত মানুষের মনটাকে বুঝতে পারবেন। তার জন্য আমি বলেও ছিলাম, এবং আমার স্টুডেন্ট মনোবিদের যে অধ্যাপিকা, আমি তাকেও বলেছিলাম, এবং সে তো স্বীকারই করে, সে তো আমাকে বাবা বলে মনেই করে, যে তাহলে সর্বপ্রথম কি হচ্ছে, এই যে মনোবিজ্ঞানটা কিন্তু আমাকে জানতে হয়। সমুদ্র অ্যাস্ট্রোলজি, ঋষি সমুদ্র যে অ্যাস্ট্রোলজিটা সৃষ্টি করেছিলেন তাকে কিন্তু সমুদ্র অ্যাস্ট্রোলজি মানে কিন্তু আমরা এই সমুদ্রের জল দ্বারা অ্যাস্ট্রোলজি তা নয়, ঋষি সমুদ্র অ্যাস্ট্রোলজিটা সৃষ্টি করেছিলেন। এটা আমি পড়াশোনা করেছি এবং আমি ইমপ্লিমেন্ট করি, কিন্তু আমার এটাকে অ্যাস্ট্রোলজি বলতে আপত্তি আছে। এটা একটা পদ্ধতি হতে পারে, কেননা এটা পুরোটাই কিন্তু অবজারভেশনের উপর নির্ভর করছে। সমুদ্র অ্যাস্ট্রোলজিকে আমি পরিপূর্ণ অ্যাস্ট্রোলজি বলতে পারি না, তার কারণ সমুদ্র অ্যাস্ট্রোলজির মধ্যে অবজারভেশনের মধ্যে তিলকেও কিন্তু ধরা হয়েছে। সমুদ্র অ্যাস্ট্রোলজি আমি গুলে খেয়েছি বলবো না, কিন্তু এটা আমি পড়াশোনা করেছি। আমি জন্মালাম, আমি পুরুষ, আমার বাঁ চোখের যে ভুরু রয়েছে সেইখানে একটা তিল রয়েছে। সমুদ্র অ্যাস্ট্রোলজিতে বলা হচ্ছে কি, যে পুরুষের বাঁ চোখের উপর যদি কোন রকমের তিল থাকে তাহলে সারা জীবন কিন্তু সে দুঃখ কষ্টে ভোগে। কোন অ্যাস্ট্রোলজি সাবজেক্ট যে কোনো একটা প্রেডিকশনকে নির্ধারিত সত্য বলে মেনে নিতে পারে না। তার কারণ যখনই আমার উপরে তিলটাকে তো আমি আর অপারেশন করে বাদ করে দিতে পারবো না, তাহলে কি হচ্ছে, তাহলে আমি আমার জীবনে দুঃখ দুর্দশা আছে এটাকে মেনে নিলাম, রেকটিফিকেশনের জায়গাটা এলো না, ক্ল্যারিফিকেশনের জায়গাটাও এলো না, এক্সপ্লেনেশনের জায়গাটাও এলো না, এটাকে আমি মেনে নিয়ে নিলাম। আমার বাঁ হাতের এখানে তিল থাকলে নেগেটিভ, আমার পেটের এখানে তিল থাকলে এইটা, আমার পিঠে তিল থাকলে এইটা, আমার কপালে তিল থাকলে এইটা, এই হলে নেগেটিভ, এই হলে পজিটিভ, এইটাকে আমি কোনো মতে মেনে নিতে পারি না। সমুদ্র অ্যাস্ট্রোলজি মানেই কেবলমাত্র যে এইগুলোকে বর্ণিত করেছে তা নয়। আবার যেমন আমি যদি খুব ভালো মতন পড়া যায়, তাহলে একটা মানুষের পোশাক দেখে, একটা মানুষের পা দেখে, একটা মানুষের হাতের গড়ন দেখে, একটা মানুষের চাহনি দেখে, একটা মানুষ কথা যখন বলছে কোন অঙ্গ প্রত্যঙ্গ মেরে কথা বলছে দেখে, সেই মানুষটা অন্তত সেই মুহূর্তে বা তার চারিত্রিকগত বৈশিষ্ট্যের জায়গা, তার জীবন যাপন সম্পর্কে অনেক কিছু বলা যায়। এটা কিন্তু যদি আপনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি দেখেন বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির যে অ্যাস্ট্রোলজারদের বক্তব্য শোনেন, তাহলেও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার ধরে বলে যে তুমি যখন কোথাও যাচ্ছ তোমার জুতো পরা দেখে কিন্তু বলে দেওয়া যায় এই মানুষটা কি ধরনের, পোশাক আশাক দেখে বলে দেওয়া যায় এই মানুষটা অ্যাকচুয়ালি কি প্রকাশ করতে চাইছে, কি মেন্টালিটি তার। তাহলে সমুদ্র অ্যাস্ট্রোলজি পুরোটাই নেগেটিভ নয়, কিন্তু অসুবিধা যেটা হয়ে যাচ্ছে এখানে ক্ল্যারিফিকেশনের কোনো জায়গা নেই। আমার পেটে যদি তিল থাকে তাহলে এই হবে, বাঁ চোখের ভুরুতে তিল থাকলে আমার সারা জীবন দুঃখ কষ্ট, তাহলে আমি সারা জীবন দুঃখ কষ্টটা কেন আমার এই তিলটা যদি বাঁ চোখের উপরে থাকে তাহলে, বা আমার নাকে যদি তিল থাকে, আমার ঠোঁটে যদি তিল থাকে তাহলে সে প্রেমিক হয়, অনেকে বলে চরিত্রহীন হয়। তাই তো, পেটে যদি তিল থাকে, পিঠে যদি তিল থাকে, বাহুতে যদি তিল থাকে, তাহলে একটা সিদ্ধান্তে চলে আসছে, ক্ল্যারিফাই করা হচ্ছে না বা সেটা নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে না, আমি আগেই সিদ্ধান্তে চলে এলাম। বা আমার যদি নেগেটিভিটি থাকে তাহলে সেটাকে রেকটিফাই করা যাচ্ছে না। যখন একটা সাবজেক্টের মধ্যে ক্ল্যারিফিকেশন থাকে না, এক্সপ্লেনেশনের জায়গাটা থাকে না, এক্সপ্লেন করার, বিশ্লেষণ করার জায়গাটাও থাকে না, যখন সেটাকে রেকটিফিকেশনের জায়গাটা থাকে না, তখন সেটা কখনো অ্যাস্ট্রোলজি হতে পারে না। সেটা একটা পদ্ধতি হিসেবে মেনে নেওয়া যায়, অবশ্যই প্রয়োজন। আগেকার দিনের মানুষেরা মারাত্মক বিচক্ষণ ছিল এবং অত্যন্ত তাদের মধ্যে গভীরতা ছিল। যখন পাত্রী দেখতে যেত, কেন হাঁটাতো, কেন গোড়ালি দেখতো, এইগুলোর পেছনে ভীষণ, আমি তো সায়েন্টিফিক কজ দেখি, কিন্তু বেশিরভাগটা এই যে আমরা সমুদ্র জ্যোতিষ যেটা অবজারভেশন
আমি অবজারভেশনের জায়গাটা ইম্পর্টেন্ট। একটা মানুষ যখন ভুরুকুচকে কথা বলছে, একটা মানুষ যখন কথার চাইতে বেশি তার শরীরের অঙ্গভঙ্গ হচ্ছে, এগুলো তো মনোবিজ্ঞানও বলছে যে তখন কিন্তু তার মানে কি, তার মানে সে কিন্তু সঠিক মতন বোঝাবার জন্য সিচুয়েশনের দ্বারা কিন্তু দেখা যাচ্ছে পাশে লোকজন কথা বলছে, পাশে কুকুর ডাকছে, পাশে মাইক বাজছে, তাই জন্য আমি যাতে বোঝাতে পারি তখন ফোর্স দিচ্ছি, আমার মনকে ফোর্স দিচ্ছি। অনেককে কিন্তু দেখবে যে একটা কবিতার লাইন বলছে একদম নেচে কুদে কুদে একাকার হয়ে যাচ্ছে, দেখাতে যায়। তার মানে কি, সে ফোর্স দিয়ে কিন্তু তার ইমোশনটাকে বের করার চেষ্টা করছে। তা আলটিমেট যেটা, যে সমুদ্র জ্যোতিষ যদি দেখা যায়, ঋষি সমুদ্র, এটাকে অবজারভেশনের জায়গায় আমি দারুণ বলবো, কিন্তু এটা কখনো অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নয়, বা অবজারভেশনের জায়গায় আমি পুরোপুরিও কিন্তু সঠিক বলবো না। যেমন যদি কোনো কারণে চোখের উপর তিল, পেটের উপর তিল, মাথার উপর তিল, জোড়া ভুরু, হ্যাঁ, তাহলেই নেগেটিভ হয়ে যাচ্ছে, সেই মানুষটা নেগেটিভ হয়ে গেল, তার মানে কি আমি আগে থেকে প্রেডিক্ট করে দিলাম, সিদ্ধান্ত, তাহলে আমি আগে থেকেই একটা খারাপ মানুষ হয়ে গেলাম, আমার জোড়া ভুরু, বাস অলক্ষী। আমার যদি চোখের উপর যদি তিল থাকে, ও সারা জীবন আমার কিছু হবে না, প্রথম অবস্থাতেই হবে না, বাস আমি মেনে নিলাম, আমি তো রেকটিফিকেশনের জায়গায় গেলাম না, বা আমাকে তো বোঝানো হলো না যে কেন এইটা যে বলা হচ্ছে ভুরুটা জোড়া হয়ে গেল, সেটার জন্য তো আমি আর দায়ী নই, সেটা হরমোনাল কোনো কারণেই হলো ধরে নিলাম, তাহলে তার জন্য আমি অলক্ষী হয়ে গেলাম কি করে, কেন, এবং কি করলে সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। শর্টের উপর বললাম, পরবর্তীকালে আরো আলোচনা করব। পেটের মধ্যে তিল থাকলেই সে ভোজন রসিক হয়, কেন, এই কথাটা বলার পেছনে যুক্তিটা কি? বা যদি কোনো কারণে দেখা যায় এমন কোথাও তিল যেটা নেগেটিভ কোন রকমের ভাইব্রেশন নিয়ে আসছে, তাহলে সেখান থেকে রেকটিফাই করবো কি করে? আমরা তো মানুষ, তাহলে সেই রেকটিফিকেশনের জায়গাটা নেই, ক্ল্যারিফিকেশন এবং রেকটিফিকেশনের জায়গাটা একদম নেই সমুদ্র জ্যোতিষের মধ্যে। তাই জন্য সমুদ্র শাস্ত্র একটা অবজারভেশনের জায়গা আমি বলতে পারি, কিন্তু এটাকে জ্যোতিষ বলতে পারি না। দ্বিতীয়ত শর্ট করে বলি, নারী জ্যোতিষকে আমার কিছু কিছু ক্ষেত্রে না খুব পাওয়ারফুল বলে মনে হয়েছে, কেননা নারী জ্যোতিষ মানে কিন্তু আমাদের এই যে ঠিক 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 করে যাচ্ছে, এইটা দ্বারাও যেমন হয়, সেরকম কিন্তু বুড়ো আঙ্গুলের ছাপ দ্বারা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, প্রত্যেকটা আঙ্গুলের ছাপ নেওয়া হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বুড়ো আঙ্গুলের ছাপ দ্বারা করা হয়। এবার কি হলো, একটা অ্যাস্ট্রোলজি কখনো স্ক্রিপ্টেড হতে পারে না, স্ক্রিপ্ট কখনো অ্যাস্ট্রোলজি হতে পারে না। তার কারণ যখনই আমার বুড়ো আঙ্গুলের ছাপটা নেওয়া হলো, বা দেখা গেল যে আমার যে রিস্পন্ডন হচ্ছে সেইটা, এটা কিন্তু কিছু কিছু ক্যাটাগরি রয়েছে, দেখা গেল 4th ক্যাটাগরি, বা আমার হাতের এইটা দেখা গেল বি ক্যাটাগরি, অনেকে বি ক্যাটাগরি, এ ক্যাটাগরি, বা অনেকে দেখা যায় 1 2 3 করেও করে, অনেকে আবার অ্যাস্ট্রোলজিক্যাল কোনো নাম দেয়। এবার ওইটা দেখে আমার তালপাতার মধ্যে, শুকিয়ে যাওয়া তালপাতার মধ্যে কিছু লেখা রয়েছে, সেইটাকে নিয়ে এলাম, নিয়ে এসে এইবার আমি তোমার আগের জন্মের কথা বললাম, আগের জন্মে তুমি কি ছিলে, এই জন্মের কথা বলছি, পরের জন্মের কথা বলছি। তাহলে আগের জন্মে কি ছিলাম সেটা আমি কি সঠিক মতন বলতে পারি? আগের জন্মে আপনি যেটা বলছেন সেটাই আমি ছিলাম, ওই যে বললাম এক্সপ্লেনেশনের জায়গা সঠিক নেই, বা আমার আগের জন্মেটা জেনে লাভ কি আছে? অ্যাস্ট্রোলজি মূলত হচ্ছে ওই যে বললাম যে আমার যে সফলতার জায়গাটা, সেই সফলতার জায়গাটা আমি হিট করতে পারছি না কেন, কি করলে হিট করতে পারবো, কিসের জন্য আমি হিট করতে পারছি না, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বোঝাচ্ছে, কিন্তু সেটা বলছেন আমার পরের জন্মে আমি কি হবো, আমার দেখে লাভ কি আছে? এই জন্মে আমি স্যার সুমন্তজি চৌধুরী, পরের জন্মে কুকুর হয়ে জন্মালে আমার পরের জন্মে দেখা যাবে, তাহলে আমি পরের জন্ম নিয়ে চিন্তা করবো ফার্স্ট। সেকেন্ড কথা, ওই যে আঙ্গুলের ছাপ দেখে আমার বিশ্লেষণ করে দেওয়া হলো, এবার সেই বিশ্লেষণ যদি কখনো তুমি যাও, তুমি একবার প্রত্যক্ষ করো, আমি বহুবার প্রত্যক্ষ করেছি, এবং এইগুলোর মধ্যেই আমি পড়েছিলাম বছরের পর বছর, আমি জানি এগুলো স্টাডি করেছি, এগুলোকে আমার বেকার বলে মনে হয়েছে, যদিও মহান মানুষই বানিয়েছেন তবুও, তার কারণ আগে থেকেই প্রেডিক্ট করে দেওয়া হচ্ছে, কোনো ক্ল্যারিফাই করা হচ্ছে না, বিশ্লেষণ করা হচ্ছে না, রেকটিফিকেশনের জায়গাটা বলা হচ্ছে না। তাহলে আমাকে তুমি বলো, এই যে আমাদের বলে না যে এই যে আমাদের কি বলে, ওই একটা শালুর মধ্যে পায়রার তুমি পাখা নাও, বা পায়রার ওই যে পালক নাও, এবং দুটো
টোটকা পদ্ধতি। তাহলে টোটকা পদ্ধতি আর এইটার মধ্যে পার্থক্যটা কি রইল? আগে থেকেই বলে দেওয়া হলো এই 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 যেমন ধরনের ছোটবেলায় আমরা লম্বা হলুদ যে আমাদের কুস্তি একদম বেফালতু আমি প্রমাণ করে দিয়েছি। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় ডেফিনিট ভাবে চ্যালেঞ্জ করতে পারে। তার কারণ 42 দিন অন্তর অন্তর যখন স্পট ইমপ্লিমেন্টেশন ছক চেঞ্জ হচ্ছে, আমি যদি 60 বছর বাঁচি, আমি যদি 70 বছর বাঁচি, আমি যদি 25 বছরে বাঁচি, তাহলে চিন্তা করো 42 দিন অন্তর অন্তর পরিবর্তনটা যদি লেখা হয়, তাহলে ট্রাঙ্ক হলুদ কাগজ ঢুকবে। ওই একটা হলুদ কাগজের মধ্যে বর্ণিত কখনো হওয়া যায় না, করা যায় না। বুঝতে পেরেছো? এটা কিন্তু একদম পরিষ্কার যে যেই সাবজেক্টের মধ্যে ক্ল্যারিফিকেশন নেই, যেই সাবজেক্টের মধ্যে রেকটিফিকেশন নেই, এবং যেই সাবজেক্টটাকে অ্যাজাম্পশনের উপর বলা হচ্ছে, কেন বলছেন আমি খারাপ, কেন বলছেন এটা তো জানা প্রয়োজন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন গড়িয়াহাটের চেম্বার জাস্ট শেষ হলো, গড়িয়াহাটের চেম্বারে একজন স্বামী স্ত্রী ছিল। স্বামী, আমি তাদেরকে নিয়ে ডিটেলসে কথা বলতে চাই না, প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছিল সেকেন্ড হাউসে কিন্তু রবি এবং কেতুর অবস্থান এবং মঙ্গল এবং রাহু উচ্চস্থ। আমি তাকে প্রথমেই বললাম তুমি তো বিদেশেই সমস্ত কাজকর্ম করেছো, এবার প্রথম অর্থে সে কিন্তু আমার দিকে তাকিয়ে বাবা বুঝে গেল, তার মানে বোধহয় এক অন্তর্যামী, তা তো নয়। এবার তাকে কিন্তু আমি আধ ঘন্টা ধরে বোঝালাম কেন বললাম, এবং তুমি কেন রাজনীতি নয়, পলিটিক্স নয়, পলিটিক্স এর নোংরা নীতির কেন তুমি আন্ডারে চলে গেলে, এবং সেখান থেকে কেন তোমার ডিক্রিজ হয়ে গেল মেন্টালি, ফিজিক্যালি এবং কর্মের জায়গা এবং অর্থনৈতিক জায়গাটা। সেকেন্ড হাউসে রবি এবং কেতুর অবস্থান কি করে, মানুষকে অহেতুক দেখা যায়, মানে ওই যে বললাম রাজনীতির মানে নোংরামির শিকার হয়ে যাওয়া, রাষ্ট্রিক নীতি নয়, পলিটিক্স এর শিকার হয়ে যাওয়া, সেটাকে আমি তাকে বোঝালাম। সে তখন মানে শিক্ষিত মানুষ তো বুঝতে বুঝতে আপ্লুত হয়ে যাচ্ছিল যে আমি কিভাবে বোঝাচ্ছিলাম, এবং প্রায় আধ ঘন্টা 45 মিনিট ধরে তাকে বোঝালাম। তাহলে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির মধ্যে যে ক্ল্যারিফিকেশন রয়েছে, আমি যেটা বলছি তার পেছনের কারণটা কি, আমি এমনি অন্তর্যামী বলে দিচ্ছি তা নয়। তাহলে এই যে সমুদ্র জ্যোতিষ, অবজারভেশন জ্যোতিষ আর নারী জ্যোতিষ আর আমাদের নারী জ্যোতিষের মধ্যে ওই যে বুড়াঙ্গুল দ্বারা, ছাপের দ্বারা, এবং যদি তুমি আমাদের যে হৃস্পন্দন দ্বারা যদি দেখা যায়, তাহলে সাধারণ অর্থে এইগুলোর পেছনে তো সায়েন্স রয়েছে, কিন্তু এইগুলো দ্বারা আমার পূর্বজন্ম বলা হচ্ছে, আমার পরজন্ম বলা হচ্ছে, এবং তালপাটার মধ্যে আগে থেকেই স্ক্রিপ্ট করা রয়েছে, মানে সেই মুহূর্তে সে কিন্তু প্রেডিক্ট করছে না, স্ক্রিপ্ট করা রয়েছে। কেননা কোন ক্যাটাগরিতে পড়ছে সেই ক্যাটাগরির আলমারিতে চলে যাচ্ছে বা লাইব্রেরিতে চলে যাচ্ছে, সেখান থেকে কিন্তু একটা পাতা বের করে এনে এবার সে কিন্তু বলছে। অ্যাস্ট্রোলজি কখনো আগে থেকেই পূর্ব নির্ধারিত হতে পারে না, কেননা 42 দিন অন্তর অন্তর আমাদের যে হরমোনের পরিবর্তন হয় সেটা তুমিও জানো, তুমি সায়েন্সে অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছো উৎপলবাবু, তোমাকে বলছি। কাজেই আমার কথাটা আশা করি তুমি বুঝতে পারবে, এবং একদম ডেফিনিট ভাবে এই দুটো শাস্ত্রকে সম্মান করি, শ্রদ্ধা করি, অবজারভেশন জায়গাটাকে অবজারভেশন শাস্ত্র হিসাবে মেনে নিলাম, ঠিক আছে, কিন্তু পিওর অ্যাস্ট্রোলজি বলতে আমি কোনো মতেই পারবো না। আমি যদি এই জাতিকার আমি যদি জন্মছকটি দেখি বাচ্চা মেয়েটির, তাহলে এই জাতিকার কিন্তু বৃশ্চিক লগ্ন আমি যেটা দেখতে পাচ্ছি, এবং বৃষ রাশি। 1 নম্বর ঘরে কেতু বসে রয়েছে, 2 নম্বর ঘরে প্লুটো এবং বৃহস্পতি বসে রয়েছে, 3 নম্বর ঘরে শনি বসে রয়েছে, 4 নম্বর ঘরে নেপচুন বসে রয়েছে, 5 নম্বর ঘরে মঙ্গল বসে রয়েছে, 6 নম্বর ঘরে ইউরেনাস বসে রয়েছে, 6 নম্বর ঘরে ইউরেনাস বসে রয়েছে, 7 নম্বর ঘরে রাহু এবং চন্দ্র বসে রয়েছে, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে শুক্র বসে রয়েছে, 12 নম্বর ঘরে সূর্য এবং বুধ বসে রয়েছে। এই একদম বাচ্চা, কিন্তু তবুও আমি আজকের দিনের একদম যাতে 1.1% কোন রকমের এইদিক ওইদিক না হয়, তাই জন্য আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটাও আমি বের করেছি। যদিও স্পট ইমপ্লিমেন্টেশন ছক বের করার প্রয়োজন হতো না, তবুও একদম নিখুঁত করার জন্য। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নে কিন্তু আজকের দিনে রাহু বসে রয়েছে, সেকেন্ড হাউসে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে কিন্তু মঙ্গল, 4 নম্বর ঘরে রবি এবং শনি, 5 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘরে চন্দ্র এবং কেতু, 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই,
9 নম্বর ঘরে শুক্র, 10 নম্বর ঘরে ইউরেনাস নেপচুন, 11 নম্বর ঘরে প্লুটো, 12 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি এবং বুধের অবস্থান। ইম্পর্টেন্ট জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই প্রেডিকশনটি শোনার ধৈর্য আপনাদের নেই, জিবি খরচ হয়ে যাবে আমি জানি, কিন্তু যদি আপনি কখনো শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন এই অ্যাস্ট্রোলজিটা ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রথমত মাথায় রাখার প্রয়োজন আছে শুক্রের ঘরে রাহুর অবস্থান, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে 12 নম্বর ঘর এবং 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ সেই শুক্র, সে কিন্তু 11th হাউসে নিচস্থ হয়ে বসে রয়েছে। কোথায় বসে রয়েছে? কন্যার ঘরে বসে রয়েছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, প্রথমে যদি রাহুর অবস্থানটা লক্ষ্য করা যায়, আমাদের ছকের মধ্যে যখনই রাহু উচ্চস্থ হয়ে যায়, কেননা উচ্চস্থ চন্দ্রের সাথে সে বসে রয়েছে এবং মঙ্গলকেই হিট করছে এবং 1 নম্বর ঘরকে হিট করছে। মাথায় রাখার প্রয়োজন আছে প্রথমত হচ্ছে এই যে বাচ্চা মেয়েটি আস্তে আস্তে বড় হয়ে সে কিন্তু মানে হাউস ওয়াইফ বা হোম মেকার যাকে বলা হয় সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, সে কিন্তু তার মানে কর্ম করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট। তার কারণ গৃহগত জায়গাটা, পরবর্তীকালে আমি বিয়ে করলাম, তারপর দেখা গেল আমি ঘরে আমার মানে হাউস ওয়াইফ মারাত্মক কঠিন একটা জায়গা, যেখানে আমি জানি হাউস ওয়াইফদের আমরা অনেক সময় ছোট করি, কিন্তু হাউস ওয়াইফরা সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ করে, এটাকে অস্বীকার করার জায়গা নেই। আমি সেই জায়গাটা কেউ যেন ভুল না বোঝেন, কিন্তু এই জাতিকার পরবর্তীকালে কর্মের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে রাহু কিন্তু প্রথমত উচ্চস্থ চন্দ্রের সাথে বসে রয়েছে, চন্দ্র বৃষর ঘরে উচ্চস্থ মানা হয়, এবং সমসপ্তমে যাকে হিট করছে সেই মঙ্গল কিন্তু সফলতার ঘরে, বৃহস্পতির ঘরে কিন্তু সে বসে রয়েছে। এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে সেই বৃহস্পতি কিন্তু স্বক্ষেত্রে বিদ্যমান। কত পাওয়ারফুল ছক একবার চিন্তা করে দেখুন। কিন্তু এখানেই টুইস্ট, এই পুরো পাওয়ারফুল ছকটা জীবনের সফল হওয়ার যে জায়গাটা, তার পেছনে বিদেশি ল্যাঙ্গুয়েজ মারাত্মক রকমের কাজ করছে। রাহু উচ্চস্থ, রাহু 1 নম্বর ঘরকে হিট করছে। ক্যালকুলেশনটা করার জন্য বাচ্চা অ্যাস্ট্রোলজার, বুঝিয়ে ওঠা অ্যাস্ট্রোলজার, আমি অ্যাস্ট্রোলজি করছি, আমি জানি তারাই এইটা শুনে পরে, এইটা প্রথম স্ট্রোক শুনেই বোঝা যাবে। সুনীল গাভাস্কার প্রথমে একটা যখন শট মারতেন বোঝা যেত তার জাত। কেন এর ছক দ্বারা আমার বিদেশি ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত পাওয়ারফুল হওয়া প্রয়োজন। আই এম সুমন্ত জি চৌধুরী, আই লিভ ইন, এ তো সবাই বলতে পারে। আমি যেমন, আমার ইংরেজি মানে কেমন, আমি কিন্তু বিদেশেও গেছি, ইংরেজি জানি না কি, কাটিং দ্য বাঁশের বেড়া, ঢুকিং দ্য চোর, টেকিং দ্য জিনিসপত্র, গোয়িং দ্য ডোর। হোয়াট ইজ দ্য বাঁশের বেড়া? সাম্বাম্বু আড়া, সাম্বাম্বু খাড়া, মধ্যিখানে পেরিক মারা, দিস ইজ কল্ড বাঁশের বেড়া। এই হচ্ছে আমার ইংরাজি। কিন্তু এর ক্ষেত্রে সেই ইংরাজি থাকলে হবে না, পিওর ইংরাজির প্রয়োজন আছে, তার কারণ রাহু উচ্চস্থ। তাহলে রাহু উচ্চস্থ এবং রাহু কিন্তু মঙ্গলের ঘরকে হিট করছে। সেই মঙ্গল কিন্তু 6 নম্বর ঘর, সার্ভিসের জায়গা, বিজনেসের জায়গা নয়, সার্ভিসের জায়গা। সে বসে রয়েছে কোথায়? সে বসে রয়েছে সফলতার ঘরে বসে রয়েছে, বৃহস্পতির ঘরে বসে রয়েছে। সেই বৃহস্পতি 5 নম্বর ঘর এবং 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে 2nd হাউসে বসে রয়েছে। তাহলে 2nd হাউস মানেটা কি? 2nd হাউস মানে হচ্ছে অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা, আর মুখ নিঃসৃত বাণীর জায়গা। একবার বোঝার চেষ্টা করুন অ্যাস্ট্রোলজি কোন লেভেলের সাবজেক্ট, আরেকটুও বোঝার চেষ্টা করুন যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে আমি গুলে খেয়ে নিয়েছি। প্রশ্নটা আসতে পারে, আপনি 7 নম্বর ঘরে রাহু বসে রয়েছে উচ্চস্থ চন্দ্রের সাথে, 1 নম্বর ঘরে হিট করছে সমসপ্তমে, ভেরি নাইস। রাহুর যদিও 3টে দৃষ্টি আছে, সেইগুলোকে নিয়ে তো পরে আসছি, 5, 7 আর 9। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আপনি হঠাৎ করে
বিদেশি ল্যাঙ্গুয়েজটাই চোস্ত হতে হবে কেন বলছেন? সে তো বাচ্চা, তার বয়স যদি 20 বছর 25 বছর হতো তাহলে বলতাম গেল, সুবর্ণ সুযোগটাকে তুমি হারিয়ে ফেললে। যদি আমি বুঝতাম যে সে ইংরেজি কথা বলতে পারছে না, সে বিদেশে জন্মায়নি, ভাষা নয়, তাহলে বিদেশি ভাষাটাকে তাকে রপ্ত করতে হবে কেন না? রাহুর অবস্থান সমসপ্তমীর যে মঙ্গলের ঘরে, সেই মঙ্গল সফলতার ঘরে 5th হাউসে বৃহস্পতির ঘরে বসে রয়েছে, সেই বৃহস্পতি 2nd হাউসে বসে রয়েছে, বৃহস্পতি মঙ্গলের সাথে কানেকশন 2nd হাউস। তাহলে কি হচ্ছে? মুখ নিঃসৃত বাণী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুখ নিঃসৃত বাণী, আমার দৃষ্টিভঙ্গিটা পুরোটাই বিদেশি কালচারের মতন হতে হবে। শুনে অনেক খারাপ লাগতে পারে ভাই, অনেক খারাপ লাগতে পারে, কিন্তু আমার যে সৃষ্টিশীলতা, আমার ইমপ্লিমেন্টেশন, আমার চিন্তাধারা, আমার প্রফেশনালিজম কখনো কিন্তু সরি টু সে এই বাঙালিয়ানার মতন হবে না। ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসের কথা বলছি, 5 নম্বর ঘর, ফর সাকসেস অ্যাচিভ সাকসেসের কথা বলছি। কিন্তু যদি 4 নাম্বার ঘরটা দেখা যায়, 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 3 নাম্বার ঘরে বসে সে কিন্তু আবার 9th হাউসে হিট করছে, সেই 9th হাউস কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। কিন্তু এই যে 9th হাউসের অধিপতি গ্রহ শুক্রের ঘরে বসে রয়েছে, সে কিন্তু নিচস্থ হয়ে বসে রয়েছে। কত বড় ক্যালকুলেশন! তার মানে কি আজকের দিনে দাঁড়িয়ে তার যত বছরই বয়স হোক, আমি সেটা বলবো না, এইটুকু তো লুকোতেই হবে, কিন্তু সে বাচ্চা, তার বেড়ে ওঠাটা পুরো ভুল ভাবে হচ্ছে। আজকে যদি দেখা যেত একজন পুলিশের নাতনি, একজন পুলিশে কাজ করে, উচ্চপদস্থ পুলিশ অফিসার, আমি তার মধ্যে বলতে তার নাতনি, তাহলে দেখা যাচ্ছে কি সে কিন্তু একদম অর্ডিনারি ভাবে বেড়ে উঠছে। সে একটা স্কুলে ভর্তি হবে, হ্যাঁ, হিন্দিভাষী বাংলাভাষী যেই ভাষী হোক সেই ভাষাতে সে স্কুলে ভর্তি হলো, নর্মাল পড়াশোনা করতে গেল, আবার হা 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 করে সে চলে আসছে। সে ইংরাজিটা বুঝবেই না। যখন একতাল মাটি থাকে, সেটা দিয়ে আমি রাম বানাবো, রাম ছাগল বানাবো, রামচন্দ্র বানাবো, সেটা কিন্তু নির্ভর করে। তাই জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি, আমার তার দাদুর সাথে অনেকক্ষণ ধরে এই ব্যাপারটা নিয়ে কথাই হয়েছে, এবং তার দাদু আমাকে সম্মান মানে এক্সট্রিম লেভেল করে, খুব পুলিশের খুব উচ্চ পদে সে আছে। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে বাচ্চা মেয়েটি, এই বাচ্চা মেয়েটি বেড়ে ওঠাটা পুরো ভুলভাবে হচ্ছে, পুরোটাই ভুলভাবে হচ্ছে। সে যতই ক্লেভার চাইল্ড হোক, যতই সে এমনিতে অজগার আসছে পেরে, আয়ামটি খাবো পেরে, এগুলো যতই সে বলুক, এগুলো যতই সে বলুক, সে আস্তে আস্তে এক একটা বছর যাবে আর সে কিন্তু তার জীবনের বিফলতার দিকে আস্তে আস্তে চলে যাবে। কেন? তার জীবনের পুরো সফলতার জায়গাটা কিন্তু আলটিমেট, তার মানে যেটা, সেটা হচ্ছে একে পড়াশোনা করতে হবে একদম পিওরেস্ট ইংলিশ মিডিয়ামে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, একে যদি বোর্ডিং এ রেখে পড়ানো যায় এবং একদম দেখা যাচ্ছে সেইখানকার কালচার, নিয়মানুবর্তিতা, সারাক্ষণ মোবাইল নিয়ে কুটুর কুটুর করা যাবে, কারণ একটু বড় হলেই মোবাইল নিয়ে কুটুর কুটুর করতে শুরু করবে। তাহলে মোবাইল নিয়ে কুটুর কুটুর করা যাবে না, একদম 10টা বা 11টার মধ্যে আলো নিভিয়ে দিতে হবে, ভোর 4টের সময় ঘুম থেকে উঠবে, ডিসিপ্লিন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে ডিসিপ্লিন। চাইলেই ফুচকা মেরে দিলাম, চাইলেই বাইরে গিয়ে যা মেরে দিলাম, মানে যত চটপটি জিনিস আছে তা নয়। তাহলে সেরকম ভাবে কিন্তু তাকে একে বৃদ্ধি করা উচিত। বুঝতে পারলাম? ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 5th হাউসে বৃহস্পতির ঘরে মঙ্গলের অবস্থান, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্রথমত হচ্ছে বৃহস্পতির ঘরে মঙ্গলের অবস্থান, এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে বুধ এবং সূর্য বুধাদিত্য যোগ সৃষ্টি করছে কিন্তু 4th হাউস। কেন বুধাদিত্য যোগ 4th হাউসে আমাদের 12 নম্বর ঘরে চলে আসছে? 4 নাম্বার ঘরের রিফ্লেকশনে কিন্তু 5 নাম্বার, 12 নাম্বার, 1 নাম্বার এবং 9 নাম্বার ঘর বুধ নেগেটিভ করছে। কেন? তার কারণটাই যেটা হচ্ছে যে তার যে বুদ্ধি, সে তো বাচ্চা মেয়ে, তার বুদ্ধি দিয়ে, তার বেড়ে ওঠার মধ্যে দিয়ে, তার মেধার মধ্যে দিয়ে, তার মুখস্থের মধ্যে দিয়ে, মনে রাখার মধ্যে দিয়ে, দুনিয়াটাকে দেখার মধ্যে দিয়ে আজকের দিনে ভুল ভাবে তাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে।
আমি একটা এক্সট্রিমলি সরি টু সে, বাংলা ভাষা তো জানতেই হবে, কিন্তু যখন দেখা যায় যে আমার বিদেশে উন্নতি রয়েছে বা আমি এমন একটা জায়গায় আলটিমেট যাব, সেখানে আমার একদম মানে বিদেশি ল্যাঙ্গুয়েজ বা সেই কালচারের বা আমার সেই প্রফেশনালিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর আমার বেড়ে ওঠাটা আস্তে 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 যদি একদম সাধারণ ভাবে হয়, তুমি ইংরেজিতে কত পেয়েছো? টেনে টুনে 32 পেয়ে গেছি। যাই হোক, এগুলো নিয়ে আর বলতে চাই না। আমাকে নিয়ে যদি বলা হয়, আমি ইংরেজিতে মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ছিলাম। যাই হোক, তো সেরকম যদি হয় তাহলে পরবর্তীকালে ওই আমার মতন কাটিংটা বাসের বেড়া ঢুকিংটা চোর দিয়ে তার যে আলটিমেট জায়গাটা, সেটা কিন্তু কখনো ক্ল্যারিফাই করা যাবে না, বা সেই জায়গাটাকে সে হাসিল করতে পারবে না। কেননা সফলতা কি হয়? সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট নিডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান অ্যাচিভ দ্য সাকসেস। সেটা বোঝার প্রয়োজন আছে। এটা বহুবার বলে বলে মুখস্থের মতন হয়ে গেছে। ইংরেজিতে কিন্তু আমি ফ্লুয়েন্টলি বের করলাম তা নয়, সত্যি কথা সত্যি রকম ভাবে বললাম। তাহলে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত 1 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে। কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, কেতু মানে স্যাটিসফ্যাকশনের কারো কথা যেরকম, সেরকম শুক্র মানে হচ্ছে আমি আমার যে জৈবিক সুখ, আমরা সাধারণ মানুষ, তাহলে আমাদের বেড়ে ওঠায় আমার যে জৈবিক চাহিদা, জৈবিক সুখ, সেইগুলো দ্বারা কতটা পরিপুষ্ট হতে পারছি পজিটিভ ভাবে, তাকেও বোঝায়। তাহলে এখন 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে। তাহলে মঙ্গল তো উচ্চস্থ হয়ে গেছে, তাহলে কেতু উচ্চস্থ হয়ে গেছে, স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 1 নাম্বার ঘর মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। তাহলে 1 নাম্বার ঘরে যখন স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যায়, আমাদের বাদবাকি যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যায়। কিন্তু আজকের দিনে সে যেভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করছে বা তাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তার দ্বারা কোনো মতেই সে কিন্তু পরবর্তীকালে এই যে চরম সুখ বা এই যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা বা জৈবিক সুখের জায়গাটা, সেটা পাবে না। কেন? তার কারণ শুক্র কিন্তু কন্যা রাশির ঘরে নিচস্থ মানা হয়। বুঝতে পারলাম? এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সফলতার ঘরের অধিপতি গ্রহ, সে কিন্তু সফলতার ঘরে যে মঙ্গল বসে রয়েছে, সে কিন্তু 6th হাউসের অধিপতি গ্রহ। তাহলে প্রাত্যহিক জীবন ধারণের জায়গাটাও যদি লক্ষ্য করা যায়, তাহলেও যে স্যাটিসফাই হওয়ার জায়গা, সেটা হতে পারবে না শুক্র নিচস্থ হয়ে বসে থাকার জন্য। এবং এই যে স্যাটিসফ্যাকশন বা এই যে জৈবিক সুখ, পুরোটাই ম্যাটার করে কিন্তু আমাদের মন, মানসিকতা, দৃষ্টিভঙ্গি দ্বারা। তাহলে সেক্ষেত্রে চন্দ্র কিন্তু উচ্চস্থ হয়ে নেগেটিভ ঘরে বসে রয়েছে। কেন? শুক্র কিন্তু 11th হাউসে নিচস্থ হয়ে বসে রয়েছে, এবং শুক্র কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। এবার আপনারা আমাকে বলতে পারেন, তাহলে এই নেগেটিভিটিকে অফ করলে, চোখের একটু প্রবলেম হচ্ছে আমার কয়েকদিন ধরে, তাহলে এই নেগেটিভিটিকে অফ করলে তার যে পজিটিভ রেজাল্ট আসবে, তার রিফ্লেকশন আপনি একটু বুঝিয়ে দিন। মাথায় রাখার প্রয়োজন আছে 12 নম্বর ঘরে আজকের দিনে কি হচ্ছে? বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। 12 নম্বর ঘর মানে কি 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাব যে রয়েছে, রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। তার ব্যয় স্থান হচ্ছে 12 নম্বর ঘর। 12 নম্বর ঘরে বুধাদিত্য যোগ মানে কি? বুধাদিত্য যোগ আমি শুক্রাদিত্য যোগ আলোচনা করার সময় বলেছিলাম, বুধাদিত্য যোগ যেই হাউসটায় থাকে, 12 নম্বর ঘরটা ব্যয়ের স্থান, কিন্তু যেই হাউসটায় থাকে সেই হাউসটাকে মারাত্মক পাওয়ারফুল করে দেয়। তাহলে ব্যয়ের স্থানটাকে, বেরিয়ে যাওয়ার জায়গাটাকে অত্যন্ত পাওয়ারফুল করে দিয়েছে, তাই তো? অত্যন্ত পাওয়ারফুল করে দিয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে। এবার যখনই নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে অফ করা হলো, কেন না শুক্র এবং সূর্যের যদি অবস্থান দেখা যায়, সেটা কি হচ্ছে? সেটা কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি করছে। তাহলে দারিদ্র যোগ মানে কি? প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। আমার যে অবস্থানটা, সেটাকে কিন্তু কি করছে? সেটাকে ডিক্রিজ করে দিচ্ছে। তাহলে যখনই নেগেটিভিটিটা অফ করে দেওয়া হলো, মাথায় রাখার প্রয়োজন আছে কি? যে আমার 12 নম্বর ঘরটা নেগেটিভ, খুব সরল ভাবে বোঝাচ্ছি। তাহলে 12 নম্বর ঘরটা নেগেটিভ, সেটা অত্যন্ত নেগেটিভ হয়ে গেল কি করে? বুধাদিত্য যোগের জন্য। কেননা বুধ এবং সূর্য বসে রয়েছে,
এবার সেখানে কিন্তু কি হচ্ছে, সেখানে কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে। দারিদ্র যোগ সৃষ্টি হওয়া মানে কি, আমি ক্ষুধার্ত আমাকে খেতে দাও তা নয়, আমার যে অবস্থানটা সেটা ফল ডাউন করে যাওয়া। যখনই শুক্রকে হিট করা হলো, এই যে ফল ডাউন করে যাওয়া মানে কি, আমার যে নেগেটিভ জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছিল সেটার পাওয়ারটাকে লেস করে দেওয়া। বুঝতে পারলাম? এই যে সূর্য 12 নম্বর ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি করলো, 12 নম্বর ঘরের যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কি হয়ে যাচ্ছে, অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, নেগেটিভিটিটা পাওয়ারফুল হয়ে গেল। কিন্তু যখন আমার এই যে আমাদের দারিদ্র যোগ সৃষ্টি হলো, দারিদ্র যোগ কি করে, যে অবস্থানটা সেই অবস্থানটাকে ডিক্রিজ করে, তাহলে নেগেটিভিটিটা তো পাওয়ারফুল হয়ে রয়েছে, যখন ডিক্রিজ হচ্ছে তাহলে নেগেটিভ পাওয়ারটা আবার পাওয়ারলেস হয়ে গেল। আর যখনই শুক্র এবং সূর্যের নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে হিট করা হলো, তখন কি হলো, পুরো 12 নম্বর ঘরটাই পাওয়ারলেস হয়ে গেল। পাওয়ারলেস যখনই হয়ে গেল, তখন কি, আমি বিদেশি ল্যাঙ্গুয়েজ যতই শিখি আমি বিদেশে কাজ করব না, আমি কিন্তু বিদেশে কাজ করতে যাব না, আমি বাইরে মানে দেশের বাইরে আমি সফল হব বা দেশের বাইরে পড়াশোনা, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বুঝতে পারলাম ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা। আর সবচেয়ে বড় কথা, কোন জায়গাটা নেগেটিভ ইমপ্লিমেন্টেশনটা অফ হয়ে যাবে, 12 নম্বর ঘরে যখন রবির অবস্থান রয়েছে, 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তাহলে 10 নম্বর ঘর মানে কি 1, 6, 10 কানেকশন। সব অ্যাস্ট্রোলজার বলে দেখবেন 10 নম্বর ঘর মানে কর্মক্ষেত্রের জায়গা। না, কি কর্মক্ষেত্রের জায়গা, কখনো নয়। 1, 6 সার্ভিস, 10 সার্ভিস ক্ষেত্র, 1, 7 বিজনেস, 10 বিজনেস ক্ষেত্র, 1, 5 সফলতা, 10 সফলতার ক্ষেত্র। তাহলে 1, 10 যদি খুব ভালো, 1, 6, 10 যদি লক্ষ্য করা যায়, কেন সফলতার জায়গাটা কিন্তু অধিপতি গ্রহ মঙ্গল, 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ 5 সফলতার ঘরে রয়েছে। তাহলে 1, 6 এবং 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, সেখানে রাহুর অবস্থান আসছে। তাহলে রাহু মানে কি, রাহু মানে হচ্ছে প্রবল ভাবে বৃদ্ধি করা। রাহু কেন পজিটিভ হয়ে যাচ্ছে, চন্দ্রের সাথে বসে থাকার জন্য পজিটিভ হয়ে যাচ্ছে। চন্দ্র এবং রাহুর অবস্থান কি ইমোশন, আবেগ, ইমোশনের জায়গাটাও বৃদ্ধি করবে। বুঝতে পারলাম? ভালো মতন ইম্পর্টেন্ট। রাহু এবং চন্দ্রের একত্রীকরণ, রাহু উচ্চস্থ মানে ইমোশন, আবেগ, ইমোশনের জায়গাটা থাকবে। আচ্ছা, ইমোশন, আবেগ, ইমোশনের জায়গাটা কোন দিকটায় থাকবে, 12 নম্বর ঘরে সূর্য বসে রয়েছে। তাহলে সূর্যের নেগেটিভ ইম্প্যাক্ট মানেটা কি, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাওয়া। সূর্যের নেগেটিভ ইম্প্যাক্টের জায়গাটা কি, অ্যাডজাস্ট করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, হারিয়ে ফেলার জায়গা। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইগো প্রবলেমের জায়গাটা চলে আসা। এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, কার সাথে বেশি ইগো প্রবলেমের জায়গাটা ঘরে যদি লক্ষ্য করা যায়, কার সাথে একটা ঠান্ডা লড়াই বা ইগো প্রবলেম সৃষ্টি হবে, বাবার সাথে। কেননা সূর্য দ্বারা সব সময় আমরা জনককে বুঝি, যার ঔরসজাত সন্তান আমি, বাবার কথা শুনবে না বা বাবার সাথে নীতিগতভাবে, রীতিগতভাবে কোনোভাবে ক্লাস লেগে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিসের দ্বারা ক্লাস লাগবে, বুদ্ধির দ্বারা, যুক্তির দ্বারা। এই বাবা যে যুক্তিটা দেবে, মেয়ে সেই যুক্তিটা মেনে নিতে পারবে না, বুধ সেখানে বসে রয়েছে। 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ, ওরে বাবারে না, 8 নম্বর ঘরে শনিকে এবং বুধকে সবচেয়ে পাওয়ারফুল মানা হয়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আলটিমেট, তাহলে কি মেয়েটা ভালো মেয়ে নাকি উচ্ছৃঙ্খল, অসভ্য, ফালতু মেয়ে হবে? একদম ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় একটা প্ল্যানেটকে জাজ করে, সেটা হচ্ছে শনি। কেননা শনি মানে কিন্তু ডিসিপ্লিনের কারকতা, শনি মানে হচ্ছে নিয়মানুবর্তিতা এবং লিগ্যাল যে অ্যাক্টিভিটিস বা নৈতিকতার কারকতা হচ্ছে শনি। সেই শনি কিন্তু স্বক্ষেত্রে 3 নম্বর ঘরে বিদ্যমান। যাকে টার্গেট করবে, যেটাকে টার্গেট করবে, যতক্ষণ না পরিপূর্ণ করতে পারে ততক্ষণ সে ছাড়বে না। বুঝতে পারলাম কেন নেগেটিভিটিটা অফ করা প্রয়োজন। পুরো খেলাটা ঘুরে যাবে যদি যখন আমি শুক্রের রিফ্লেকশনটাকে অফ করে দেবো। কেননা দারিদ্র যোগ 12 নম্বর ঘরে সৃষ্টি হয়ে রয়েছে। আবার 12 নম্বর ঘরে বুধাদিত্য হওয়ার জন্য কি, ওইটাকে চাগার দিয়ে বেশি করে দিয়েছে। তাহলে আমার যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা পুরোটা সেটা বেরিয়ে চলে যাচ্ছে 12 নম্বর ঘরে নেগেটিভ থাকার জন্য। আবার আমার যে জৈবিক সুখের জায়গাটা, সেটা যে কোনো কিছু হতে পারে, বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে,
বাচ্চা আমি অন্যান্য এক্সপেরিয়েন্স অন্যান্য আমি কোন রকমের এক্সাম্পল দিচ্ছি না, যে কোনো কিছু হতে পারে। জৈবিক চাহিদা, লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য, ভালো থাকার জন্য। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ মানে আমরা যে হট সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা, ভালো মতন ওভারকাম করা, ভালো মতন থাকা, তাই না? এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কিন্তু 1 নাম্বার ঘরটা কিন্তু নেগেটিভ নেই, 1 নাম্বার ঘরটা উচ্চস্থ এবং কেতু উচ্চস্থ হয়ে রয়েছে। আর লগ্নে যখন কেতু থাকে তখন কিন্তু জানা প্রয়োজন, নেগেটিভিটিটা অফ অবশ্যই করবে। এবং আমি জানি ওর দাদুকে খুব ভালো মতন জানি, নেগেটিভিটিকে ইমিডিয়েটলি অফ করবে। তাহলে 1 নাম্বার ঘরের কেতু শুক্রের নেগেটিভিটিকে যখনই অফ করে দিলে 1 নাম্বার ঘরের কেতু মানে জীবনে স্যাটিসফ্যাকশনের জায়গাটা মারাত্মক থাকবে। আমার কাছে এমন অনেকে আসে 20 বছর থেকে, 25 বছর থেকে, 50 বছর থেকে, 80 বছর থেকে, জীবনে অনেক ইচ্ছে ছিল, কিচ্ছু পেলাম না স্যার, কিচ্ছু হলো না এই জন্মে, অনেক কষ্ট নিয়ে চলে যাব স্যার। তার মানে কি হচ্ছে? স্যাটিসফ্যাকশনের জায়গাটা জিরো, কম্প্রোমাইজ করতে 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 বেঁচে রয়েছে। প্রথমে বেড়ে ওঠায় কম্প্রোমাইজ, বিবাহের পরে বরের সাথে কম্প্রোমাইজ, সন্তানের সাথে কম্প্রোমাইজ, তারপর সংসার টিকিয়ে রাখার জন্য কম্প্রোমাইজ, তারপরে দুঃখ গাইবার জন্য স্যারের কাছে কম্প্রোমাইজ। এবার স্যারও শুনছে, কি করবে স্যার, স্যার আসলে ভালো লাগছে না তবু শুনতে হচ্ছে, চেম্বারে এসছে। আমি কিন্তু যেভাবে বোঝাচ্ছি, ভাই তোমরা যদি একটুখানি অন্তত মানসিক ভাবেও শিক্ষিত হও, ভেবে দেখবে একটা সাবজেক্ট নিয়ে কতটা নড়াচড়া করলে এরকম ভাবে শেখানো যায়। শেখাচ্ছি তো নয়, আমি বোঝাচ্ছি আর কি। এবার সেকেন্ড হাউসে চলে যাই। প্রথমত হচ্ছে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ বৃহস্পতি, বৃহস্পতির ঘরে বসে রয়েছে। জানা প্রয়োজন বৃহস্পতি মানেটা কি, আমার ভেতরের যে জ্ঞান সেটাকে ইমপ্লিমেন্ট করা ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি বললেন আমার ভেতরের যে জ্ঞান তাকে ইমপ্লিমেন্ট করা ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, তাহলে আজকের দিনে আপনি কেন নেগেটিভ বলছেন? তার যে বেড়ে ওঠাটা নেগেটিভ। 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ হিট করছে 8 নাম্বার ঘরে। 8 নাম্বার ঘরকে মারক স্থান বলা হয়, মারক স্থান বলা হয়, লেন্দি প্রসেস বলা হয়, সাইলেন্ট কিলার বলা হয়। তাহলে বাবা মায়ের সাথে বাচ্চাটা রয়েছে, কত সুখী রয়েছে, তাহলে কি আস্তে 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 সে বাচ্চা কিন্তু আস্তে আস্তে ওই যে মাটির যে দলাটা দিয়ে আসলে রাম ছাগল তৈরি হতে শুরু করেছে, সে রামচন্দ্র শুরু হচ্ছে না। এটাকে আবার কোন রাজনৈতিক জায়গায় নিয়ে চলে যাবেন না যেন, আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট। কিন্তু সেকেন্ড হাউসে বৃহস্পতি নেগেটিভিটি অফ করার পর, প্রথমত সেকেন্ড হাউসে বৃহস্পতি নেগেটিভিটি তো অফ করবেই, সুতরাং নেগেটিভিটি আমি নেগেটিভিটি অফ করে নিচ্ছে ধরে নিয়ে যদি বলি, এ কিন্তু মারাত্মক অর্থবান হবে, প্রচুর অর্থ মারাত্মক ভাবে থাকবে, এর সম্পত্তির জায়গা মারাত্মক ভাবে থাকবে। এবং যখনই এই যে বৃহস্পতি সমসপ্তম 1 2 3 4 5 6 7 যে বুধকে হিট করছে এবং সেই বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, মানুষ কিন্তু একে মারাত্মক সম্মান করবে, শ্রদ্ধা করবে। ও যেখানে যাবে না থরহরি কম্পমান হয়ে যাবে, ও যেই জায়গাটায় গাড়ি থেকে নামবে থরহরি কম্পমান হয়ে যাবে। এই একদম বাচ্চা, কিন্তু যেদিন ও সেই জায়গায় যাবে সেদিন আমি কোনো মতেই থাকবো না। আমার শরীর এখন যা খারাপ আমি জানি না, এই টোসকে গেলাম বলে, কিন্তু যেদিন ওই জায়গায় যাবে সেদিন আমি থাকবো না। কিন্তু এই যে বাচ্চা মেয়েটি, আর বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে আমার ছবি টাঙানো আছে। ও দাদু পুলিশ কোয়ার্টার যেখানে ও থাকে, হাই লেভেলের পুলিশ কোয়ার্টারের দক্ষিণ দিকে আমার ছবি টাঙানো আছে। এর যে মামা হচ্ছে সম্ভবত বড় মামা, সেও আমার কাছে এসেছিল, তার যে মোবাইলের দোকান রয়েছে দক্ষিণ দিকে আমার ছবি টাঙানো রয়েছে। সুতরাং কতটা ভালোবাসা, বিশ্বাস, ভক্তি এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে আমার কাছে পুরো সমর্পণ করে দেওয়া। আমি অনেক আরো কথা বলতে পারতাম, ইচ্ছাকৃতভাবে বেড়ে যাবে সেই জন্য বলতে চাই না, কিন্তু এই যে জায়গাটা এ আলটিমেট কিন্তু পরবর্তীকালে, প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি মঙ্গল উচ্চস্থ 6935 কানেকশন, এ যদি কখনো চায় খুব ভালো স্পোর্টসম্যান হতে পারবে, কিন্তু স্পোর্টসম্যানও হবে না।
এ যদি খুব ভালো মতন দেখা যায় যে পুলিশের হাই লেভেলে চলে যেতে পারবে, এই আলটিমেট কিন্তু পুলিশের হাই লেভেলে গিয়েও ক্ষান্ত থাকবে না। আমি আবার বলছি যে মানে আমি যেই কথাটা বলছি সেটা হওয়ার জন্য পরিপূর্ণভাবে কর্মের প্রয়োজন, কিন্তু আজকের দিনে এই ছকটা দ্বারা যদি দেখা যায় তাহলে কিন্তু আইপিএস অফিসার বা সেই রেঞ্জের এই মেয়েটি হবে। এবং আজকের দিনে আমাকে যদি একটা কোনো দলিলের মধ্যে সিগনেচার করতে বলা হয় যে আপনাকে তো সবাই গড অফ অ্যাস্ট্রোলজি বলে এবং আপনাকে সবাই ঈশ্বর তুল্য মনে করে ঈশ্বরের অংশ আপনি, তাহলে গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্কিংস, এই কথাটা আপনিও মানেন, যদি তাই হয় তাহলে আপনি একটা জায়গায় সিগনেচার করে দিয়ে যান আলটিমেট যখন এই মেয়েটি হবে। যদিও এইগুলোকে কেউ মনে রাখে না, অ্যাস্ট্রোলজারদের কেউ দাম দেয় না, তবুও বলছি সারা বিশ্বের মানুষ আমাকে এই কারণের জন্য স্যার বলে ডাকে। এই মেয়েটি কিন্তু খুব ভালো স্পোর্টসম্যান হলাম, দেখা গেল জাতীয় স্তরে আমি মিট করছি, দেখা গেল একদম পুলিশের উঁচু লেভেলে চলে গেলাম, থরোরি কম্পমান হয়ে যাচ্ছে যখনই পুলিশের গাড়ি নিয়ে নামছি। এর আলটিমেট আরো উঁচুতে আইপিএস, এই টাইপের এই ধরনের আরো নানান ক্যাটাগরি, সেটা ফাইন্ড আউট করে নিতে হবে। অত নলেজ আমার একদম নেই, আমি গোমুখ্য একজন মানুষ, কিন্তু ওই লেভেলে কিন্তু এ যাবে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। হ্যাঁ, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সেকেন্ড হাউসে বৃহস্পতির অবস্থান থাকলে আজকে যে একটা কালচার চলছে আজকালকার ইয়ং জেনারেশন, খিস্তি খেউর অসভ্যতামি, হ্যাঁ এগুলো আমি বলতে চাই না, সোশ্যাল মিডিয়া করলে খিস্তি খেউর এটাই একটা ট্রেন্ড নাকি হয়ে গেছে। এ কিন্তু ভীষণ সংযমী হবে, মানে কথার মধ্যে দিয়ে ভীষণ সংযমী। আমার অফিস এ প্রতিদিন আমার জন্য এত করে মেচা সন্দেশ নিয়ে আসে। যারা মফস্বলের মানুষ, গ্রামগঞ্জের মানুষ, তারা জানেন দাদু, বুম, মেচা সন্দেশ এইগুলো আমার অত্যন্ত প্রিয়, কিন্তু শহরের মানুষেরা জানে না। শহরে মেচা সন্দেশ কোনোদিন নাম শুনেছি কিনা সন্দেহ, কিন্তু মেচা সন্দেশ আমার প্রচন্ড প্রিয়। কিন্তু এখন আমার এত এক্সট্রিম লেভেল অফ সুগার হয়ে গেছে, আমি আর খেতে পারি না। এই কিন্তু প্রতিদিন মেচা সন্দেশ আমার জন্য নিয়ে আসে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ও নিজের হাতে আমাকে মেচা সন্দেশ দিল। এবার এখন কি হয়, এখন সেটাকে আমি প্রসাদ বানিয়ে দিই, এবার সবাইকে তুমি বিতরণ করে। তো ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই করতে গিয়ে এইবার আমাকে প্রণাম করতে পারেনি। তো প্রথম জনের হয়ে গেছে, দ্বিতীয় জন আসবে, দাঁড়িয়ে রয়েছে। এবার অফিসের মানুষজন বলছে না এখন টাইম হবে না, তুমি ওকে ঢুকতে দাও। সে রেগে একদম লাল, আমাকে স্যারকে প্রণাম করতে দিল না, এখনই কিন্তু তার এই জায়গায় চলে গেছে। আমি এলাম এত দূর থেকে স্যারকে প্রণাম করার জন্য, স্যারকে প্রণাম করতে পারলাম না। এবং অফিসের মানুষজন আমাকে বলছে ও ঠোঁট ফুলিয়ে একদম চোখ মুখ লাল হয়ে গেছে। তখন সবাই ওর মাথায় হাত বলি, না এখন উনি প্রেডিকশন করছে, যাও এতক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলে যাও এই করে সেই করে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমি কিন্তু আবার পরের বার আমি বহরমপুরের চেম্বারে হলেই আমি আসব। সে কিন্তু বলে সেকেন্ড হাউসে বৃহস্পতি কখনো সে না এই যে রগে কথাবার্তা বলা। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, যখন আস্তে আস্তে বড় হবে ও এমনিতেই কিন্তু হয়তো বাচ্চা তো হাসবে, খেলবে, দৌড়বে, সবকিছু করবে, কিন্তু পার্সোনালিটির জায়গায় মারাত্মক থাকবে। এবং ও যত আস্তে আস্তে বড় হবে ও তত কিন্তু কম কথা বলতে শুরু করবে। এবং শিক্ষার ব্যাপারে, সেটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু শিক্ষণীয় কোনো কিছুর প্রতি আগ্রহ ওর মারাত্মক ভাবে থাকবে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার যে ঊর্জাগত জায়গাটা, কেবল মঙ্গল দেখা হয় না, কেননা মানসিকতা মনোভাবের জায়গাটা থার্ড হাউস দ্বারা দেখা যায়। সেখানে শনির ঘরে শনি বসে আছে, সেকেন্ড কোনো কথা হবে না বস। শনির ঘরে শনি উচ্চস্থ হয়ে যখন বসে রয়েছে, থার্ড হাউস মানে কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটা প্রথমত ও কঠিন মারাত্মক হবে, কিন্তু টার্গেট ফিক্সড মানে গেল, সেটা কাউকে মারবো মানে কেউ চর মেরে চলে গেছে, তাকে এক চর মারবো যদি মনে হয়, তাহলে সেই জায়গাটাও কিন্তু হতে পারে ছোট বয়সে আর কি। বা কাউকে দেখা গেল পরবর্তীকালে দেখা গেল প্রশাসনিক কোনো বিভাগে গেল, টার্গেট ফিক্সড করলো, এই চোরটাকে এই ডাকাতটাকে আমি ধরবই, কারণ বাবার ক্ষমতা নেই, রাত জেগে ও একা একা গিয়ে দরকার হলে ধরে চলে আসবে। আমার কথাটা গরিবের কথা যত পুরনো বাসি হলে তখন বোঝা যায় সেটা কতটা সত্যি কথা। আমি প্রবাদ মনে পড়ছে না এই মুহূর্তে, মোটামুটি
আমার মতন করেই বলে দিলাম, সেটা লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মক কিন্তু হবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে মানসিকতা, মনোভাবের জায়গাটা, এই যে দৃঢ় চেতা, তার ফলেই কিন্তু 9th হাউসকে হিট করছে। 9th হাউস মানে কিন্তু লাক ফ্যাক্টরের জায়গাটা। আমরা ভাগ্যকে কখন বিশ্বাস করি, এটা কিন্তু আমার কথাটাকে চিরসত্য বলে মনে করবেন। আমি যখন কোনো ভুল কাজ করলাম এবং দেখা গেল যে আমি সো কল্ড হেরে গেলাম, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তখন একটা ওয়ার্ডের সৃষ্টি হয়েছে, সেটা ভাগ্য। বুঝলি, ভাগ্যে ছিল না তাই হলো না। আসলে আমার যে ড্রব্যাকস, আমার যে নেগেটিভিটি, সেটাকে লুকিয়ে রাখার জন্য আমার হেরে যাবার পেছনে আমি দোষী নই। কোনো একটা অলৌকিকতা, ভাগ্য, সে দোষী, আমি দোষী নই। নিজেকে প্রোটেক্ট করার জন্য মানুষ এইটাকে সৃষ্টি করেছে। কিন্তু আমি বলি ভাগ্য মানে হচ্ছে সংযোগের জায়গা। এই যে সংযোগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তার মানসিকতা, মনোভাবের জায়গাটাই সেই সংযোগ সৃষ্টি করবে। কেন সে হাই লেভেলে যাবে বললাম, প্রথমেই যেটা বললাম, এই একজন স্পোর্টসম্যান হয়ে বা হাবিলদার হয়ে বা অফিসার হয়ে বা দেখা গেল একটা থানার বড়বাবু হয়ে কেন, বড় কর্তি হয়ে কেন থেকে যাবে না? তার কারণ আরো উঁচু স্তর। তার কারণ হচ্ছে শনি উচ্চস্থ হয়ে 9th হাউসকে যখন হিট করছে, 9th হাউস মানে হচ্ছে উচ্চ শিক্ষা, এক্সট্রিম লেভেল অফ এডুকেশনের জায়গাটাকে লক্ষ্য করা যায়, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কেন হয়ে যাচ্ছে, তার কারণ আমি যদি রাহুকে দেখি, তাহলে 7 নাম্বার ঘরে রয়েছে 1 2 3 4 5। সে কিন্তু শুক্রকে হিট করছে। যখন নেগেটিভিটি অফ করে দেওয়া হলো, রাহু এবং শুক্রের অবস্থান, শুক্র মানে আমি বারবার ধরে বললাম যেটা, সেটা হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। আমার প্রফেশনের ক্ষেত্রেও আমি এমন জায়গায় যাব যেখানে ফেম আছে, যেখানে গ্ল্যামার আছে, যেখানে আমার এই যে লেখা থাকবে আমার নামটা বা আমার যে ক্যাটাগরিটা, তাতেই থরহরি কম্পমান হয়ে যাবে। পরেরটা তো পরে, বলে বললাম 5 6 7। আবার যদি দেখা যায় 7 নাম্বার 8 8 9, আবার শনি রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। শনি রাহুর অবস্থান এক্ষেত্রে নেগেটিভ নয়। কেন? শনি যখন উচ্চস্থ থাকে তখন শনি এবং রাহুর অবস্থান নেগেটিভ হয় না। তাহলে শনি অত্যন্ত উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং 9th হাউস দ্বারা এক্সট্রিম লেভেলের জায়গাটাকেও বোঝা যাচ্ছে। এবার 4 নাম্বার ঘর যদি দেখা যায়, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 4 নাম্বার ঘর দ্বারা সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমি যে সফলতাটা চাইছি তার জন্য সেই এবিলিটি কি আমি গেইন করব, নাকি ঘুষ ফুস দিয়ে কোথাও চাকরি ফাকরি পেয়ে গেলাম? না, সেই এবিলিটিটা সে গেইন করবে। কেন? 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ উচ্চস্থ হয়ে রয়েছে শনি। 4 নাম্বার ঘর দ্বারা কিন্তু মাতৃ প্রভাব, মায়ের আনন্দের জায়গাটা বোঝা যায়। তাহলে মা কিন্তু সন্তানের দ্বারাই জীবনে সবচেয়ে বেশি আনন্দিত হবে। 4 নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবনের জায়গাটাও কিন্তু বোঝা যায়। তাহলে সেক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, এক্সট্রিম সরি টু সে, আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি যে বিরাট ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মচারী, সে দেখা গেল যে তার কি বলে ড্রাইভারকে বিয়ে করে ফেললো। সেই লেভেলের নয়, কিন্তু লেভেলে লেভেলে বিবাহ করবে এবং বিবাহিত জীবন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 5 নাম্বার ঘরের মঙ্গল, 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু বুদ্ধিমত্তাকে বোঝা যায়। আমারও কিন্তু 5 নাম্বার ঘরে মঙ্গল রয়েছে। আবার 5 নাম্বার ঘরে মঙ্গল যখন থাকে তখন মারাত্মক বুদ্ধিমান সে কিন্তু হয়, চরম বুদ্ধিমান কিন্তু সে হয়। যদিও এর আরেকটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে 1 নাম্বার ঘরেরও অধিপতি গ্রহ মঙ্গল এবং কেতু উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে মারাত্মক বুদ্ধিমানের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস কদাপি এর হবে না। কেন না? 6th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে, 1 6 10 কানেকশন বা 6 নম্বর ঘর দ্বারা আমরা সার্ভিস ক্ষেত্রকে বুঝি। ও কেন ছোটবেলায় আমার সাথে কানেকশন হলো? 5 নাম্বার ঘরের 5 নাম্বার ঘরটা মঙ্গল বসে রয়েছে, 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সফলতার জায়গায় রয়েছে। তাহলে কি 6 নাম্বার ঘর দ্বারা গুরুর সাথে কানেকশন বোঝা যায়। পৃথিবীতে আমি কোথাও, আমি ম্যাচা সন্দেশ বলে কোনো কিছু উল্লেখ করেছিলাম কিনা জানি না, সেই বাচ্চাটা কিন্তু আমার জন্য ম্যাচা সন্দেশ নিয়ে এলো। সে রসগোল্লা নিয়ে এলো না, কিন্তু সে পান্তুয়া নিয়ে এলো না, কিন্তু সে কিন্তু আর অন্য কোনো কিছু নিয়ে এলো না, ম্যাচা সন্দেশটাই সে নিয়ে আসছে। আমি জাস্ট একটা বোঝাচ্ছি সরল ভাবে। আমি কিন্তু আমার জীবনে সবচেয়ে বেশি পছন্দ যেটা করতাম মিষ্টির মধ্যে, সেটা কিন্তু ম্যাচা সন্দেশ। আর ম্যাচা সন্দেশ কলকাতাতে পাওয়া যায় না। একটা দোকানে যেতে এরকম বড় বড়, ওর মধ্যে রস মাখিয়ে এই মাখিয়ে, দূর। ম্যাচা সন্দেশ ফার্স্ট পছন্দ করতাম।
তারপরে বোন বলে একটা জিনিস ছিল এরকম, আর দাদু বলে একটা জিনিস ছিল এরকম। আর কলকাতার যে কলকাতা বা শহর অঞ্চলের, আমি সেটা এমনিতে অন্যান্য রাজ্যেও দেখেছি, ক্রিম রোল এখানে বানাতেই পারে না। ক্রিম রোল যদি খেতে হতো, এখন তো আমি আর বাচ্চা বয়সে ফিরে যেতে পারবো না, ক্রিম রোলের টেস্টই আলাদা। সেটাও কিন্তু যারা ওই এখনো হয়তো গ্রামগঞ্জে পাওয়া গেলে পাওয়া যেতে পারে, তারপরে আবার ক্রিম রোল নিয়ে যেন বাচ্চাটা আবার না চলে আসে। ওর দাদুকে বললাম, বিশ্বাস নেই, ওর দাদু আবার এমন ধরনের কিছু বললে পড়ি সেটা আবার নিয়ে চলে আসে। কখনো ক্রিম রোল ফ্লো, আমার কিন্তু সুগার হাই লেভেলের রয়েছে। তার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ছোটবেলায় না সঠিক গাইডেন্সটা পেল, তার কারণ গুরুর সাথে কানেকশনটা ওর হয়ে গেল। তাহলে প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। 7 নম্বর ঘরে শুক্র এবং 11th হাউসে শুক্র নিচস্থ হয়ে রয়েছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর দুটো হচ্ছে, একটা হচ্ছে বিজনেস থেকে কর্মফল সঠিক হবে না। যদি বিজনেস করা হয়, ওর নামে করা হয়, ও করে, সেখান থেকে কখনো পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে না। শুক্র নিচস্থ এবং বুধ এবং শুক্রের একত্রীকরণ, বুধের ঘর, সেই বুধ 12 নম্বর ঘরে চলে গেছে, কখনো পজিটিভ হচ্ছে না। দ্বিতীয়ত যেটা লক্ষ্য করা যাচ্ছে, এইটা কিন্তু ওর ফরএভারের জন্যই থাকবে। কাউকে যদি পছন্দ হয়ে যায় ও ঠিক আছে, তাহলে ওর সাথে ও কথা ভীষণ মিডিয়াল টাইপের পর্ব ও কিন্তু আস্তে আস্তে হতে শুরু করবে। এবং এই যে বললাম, আমার দ্বারা নিয়ন্ত্রিত হওয়া, আমার মতন করে সবকিছু হতে হবে। ও যে অনৈতিক কোনো কাজ করবে তা নয়, একটু বড় হলেই বোঝা যাবে। দেখা যাচ্ছে ওর সামনে কেউ গালমন্দ দিচ্ছে, গালমন্দ একদম নয়। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রাহু চন্দ্রের অবস্থান কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। রাহু চন্দ্রের অবস্থানের ফলে কি হয়ে যায়, অনেক সময় না দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভড। প্রতিবাদের ভাষাটাকেও শিখতে হয়, জানতে হয়, উপলব্ধি করতে হয়। যদিও রিভলিউশন বললাম, এটাকেও চেঞ্জ করে প্রতিবাদ বলি। দারুণ এই মানে এই কোডটা কেমন দারুণ লাগে কোডটাকে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে আলটিমেট কিন্তু না যে কোনো জায়গায় যে কোনো ভাবে প্রতিবাদ করে ফেলার একটা জায়গা, অন্যায় দেখলেই প্রতিবাদ। কেন শনি উচ্চস্থ হয়ে রয়েছে, সেই জায়গাটাও লক্ষ্য করেছে। তার ফলে কি হবে, অনেক বন্ধু কিন্তু এর কখনো হবে না, বা সকলের সাথে এর মনের মিলের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না। ভীষণ চুজি টাইপের হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন 8 নম্বর ঘরটা নিয়ে আমি আগেই বলেছি, 8 নম্বর ঘরের রেক্টিফিকেশনের প্রয়োজন আছে। 8 নম্বর 12 নম্বর বিপরীত রাজযোগ সৃষ্টি হলেও সূর্য 8 নম্বর ঘরে পজিটিভ মানা হয় না। এবং যদি দেখা যায় যে বুধ, সেই বুধ কিন্তু বুধের ঘরে শুক্র কিন্তু নিচস্থ হয়ে বসে রয়েছে, এবং শুক্র এবং মঙ্গলের জায়গা নেগেটিভ হয়ে যাচ্ছে। ফাটকা রিলেটেড জায়গায় জীবনে কোনোদিন হবে না। যা কিছু চাইবে নিজের জ্ঞানের দ্বারা এবং লড়াইয়ের দ্বারা অর্জন সে করবে। ফাটকা রিলেটেড জায়গা 30% প্রস্তুত হয়ে 80% রেজাল্ট সে কোনোদিন চাইবেই না। তার মানসিকতাটাও সেরকম ধরনের হবে না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে, 8 নম্বর করে অধিপতি গ্রহ সূর্য এবং বুধ বসে রয়েছে, শুক্রের ঘরে বসে রয়েছে, শুক্র নিচস্থ হয়ে বসে রয়েছে, সপ্তমের 6 নম্বর ঘরকে হিট করছে। তাহলে ফাঁড়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফাঁড়া বলতে দুর্ঘটনার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এমন কোন দুর্ঘটনা যেখান থেকে রক্তপাত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন আছে। যদি 8 হাউসকে হিট করছে না বলে অপারেশনের জায়গা হয়তো সেরকম লক্ষ্য করা যাচ্ছে না, বা মারাত্মক নেগেটিভিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু ছোটখাটো দুর্ঘটনার জায়গা অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন 9th হাউস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, পালন কর্তার জায়গা অত্যন্ত পজিটিভ। এবং আমি একদম চোখ বন্ধ করে বলে দিলাম, ও যত বড় হবে স্যার বলতে অজ্ঞান হবে, স্যার বলতে ও অজ্ঞান হবে, এটা চ্যালেঞ্জ করে দিলাম। এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর 10 নম্বর ঘরে নিয়ে আমি বললাম, 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ 12 নম্বর ঘরে চলে গেছে। এই রেকটিফিকেশন কিন্তু মাস্ট। আমি জানিও হয়তো রেকটিফিকেশন করাটা ইমিডিয়েট একটু অসুবিধা আছে, আমি কেননা ওর দাদুকে খুব ভালো মতোই জানি, অর্থনীতিকে একটু প্রবলেম চলছে, কিন্তু মাস্ট। শুক্রের জায়গাটা মারাত্মক নেগেটিভ হয়ে রয়েছে। আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম 11th হাউসে শুক্রের অবস্থান আজকের দিনে দেখবে ও যতটা, আমি যেই কিছু বললাম বা যে পাওয়ার রয়েছে বা ওর কর্মফলের জায়গায়, সেই জায়গাটা পাওয়া যাবে না। কারণ কর্মফলে শুক্র যখন নেগেটিভ হয়ে যায় তখন দেখা যায় অড সিচুয়েশনে চলে আসে। আমি ওর দাদুকে বলছি, আমি অনেক আগেই বলেছি ওকে কিভাবে পরিচালিত করতে হবে, সেই জায়গাটা ওকে কিন্তু আমি রেখে দিলাম। আস্তে আস্তে 1 বছর 2 বছর 3 বছরও আস্তে আস্তে কিন্তু
নেগেটিভিটিটাকে গ্রাস করতে শুরু করবে, কর্মফল কিন্তু নেগেটিভ হয়ে যাবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি একদম ডিটেলিং করে দিলাম। আজকের মতন এইটুকুই, নমস্কার।